বলেই হঠাৎ হলো তার পিছন পিছন সবাই। ছবি লাবিবের দিকে তাকিয়ে সেও সবার সাথে হাঁটতে লাগলো। তা দেখে লাবিব মুখ ফুলিয়ে ছবির পিছন পিছন গেল। একটা বড় টেবিলে খাবার নিয়ে বসে আছে চারজন। আশেপাশে অনেক মানুষ খাচ্ছে। শুভ্ররা যেতেই তাদের দেখতে পেল, তাই ভাত উঁচিয়ে তাদের দিকে ডাক দিতেই তারা সেদিকে গিয়ে বসে পড়ল টেবিলে। লামিয়া লেগ পিস খাচ্ছে, তা দেখে আবিরও নিজেকে সামলাতে না পেরে খাওয়া শুরু করলো। এই পাঁচজন ছাড়া আর কেউ খাচ্ছে না, বেশ কবজি ডুবিয়ে খাচ্ছে তারা, আর সবাই তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই তাদের টেবিলে একটা নাদুস নদুস লোক এসে দাঁড়াতেই সবাই তার দিকে তাকালো। লোকটা চোখ কুঁচকে বলল, আপনারা কোন বাড়ির লোক? আগে তো দেখি নাই আপনাকে। লামিয়া কিছু বলতে যাবে তার আগেই তাই বলে উঠল, ভাই আমি মায়ের এক্স লাগি, আর এরা হলো আমার ভাই বোন। বলেই খাওয়া শুরু করলো। তাইবের কথা শুনতেই লোকটার চোখ রক্তিম হয়ে উঠল। লাবিব তা বেশ ভালো করে খেয়াল করলো, সুবিধা লাগছে না এই লোককে। লাবিব সবাইকে ইশারা দিতেই সবাই তাকালো সেদিকে। লোকটা চোখ বড় বড় করে ফুসফুস করছে, তাই প্রশ্নে কামড় দিয়ে বলল, কি ভাই ফুসফুস করছেন কেন? আগা কি ক্লিয়ার হয়নি? লোকটা রেগে চিৎকার করে উঠল, উই কাল্লুয়া, আমার রামদা নিয়ে আই। আমার বইনরে যে পোলা শেখা দিয়া গেছি এই পোলারে পাইছি। ও তো গোষ্ঠী লইয়া খাবার আইছে, আজকা ওগরে কুমামু। লোকটার কথা শুনে তাইবের গলায় খাবার আটকে গেল। লাবিব ছবির হাত ধরে বলল, বাঁচতে চাইলে পালা, নয়তো বাচ্চা কাচ্চার মুখ দেখতে হবে না ভবিষ্যতে। বলেই দৌড় লাগালো। এদিকে সবাই ভয়ে দৌড়াতে লাগলো। ওইদিকে দৌড় রেখে মাহির, তাইবা আর লামিয়া তাইবকে ইচ্ছে মতো মারতে লাগলো। হারামজাদার মার, নাটকির নাতনি রে, শালার নাতি সব সময় ভুল জায়গায় ভুল কথা বলে। মারতে মারতে বলে উঠল লামিয়া। এইদিকে জাহিদ দৌড় রেখে পিছনে ঘুরে তাইবার হাত ধরে দৌড়ে লাগালো। এইদিকে হাফসা দৌড়ে এসে মাহিরের হুডি টুপি ধরে টেনে দৌড়াতে লাগলো তাকে নিয়ে। ফারিয়া দৌড়ে তাইবের ঘাড়ে দুটো থাপ্পড় লাগিয়ে হাত ধরে দৌড়াতে লাগলো। লামিয়া তা দেখে প্লেটের থেকে রোজ তুলে এক কামড় বসিয়ে পিছন ফিরে দেখলো একটা লোক তার দিকে এগিয়ে আসছে। লামিয়া টেবিল থেকে তরকারির বাটি হাতে নিয়ে ছুড়ে দিল লোকটার মুখে। তারপর আরেকটা লেগ পিস তুলতেই কেউ তার হাত ধরে ফেলল। পাশে তাকিয়ে দেখলো শুভ্র লামিয়ার হাত টেনে দৌড়াতে চাইলে লামিয়া চেঁচিয়ে উঠল। আরে আরে, লেগ পিস নিতে দিন আমাকে। শুভ্র লামিয়ার হাত ধরে দৌড়াতে দৌড়াতে বলল, এখান থেকে বেঁচে ফিরতে পারলে 1000টা লেগ পিস খাওয়াবো। বলেই দৌড়াতে লাগলো। গেটের বাহিরে এসে দেখলো সবাই বাইক স্টার্ট দিয়ে বসে আছে। শুভ্র দ্রুত লামিয়াকে সিটে বসিয়ে দিয়ে নিজে বসে বাইক স্টার্ট দিয়ে পিছনে তাকাতেই দেখলো দাবটি, ঝাড়ু জুতা যা আছে সব নিয়ে বিয়েবাড়ির মানুষ তেড়ে আসছে তাদের দিকে। তা দেখে সবাই ঝড়ের গতিতে বাইক টান দিয়ে চলে গেল। সবাই হাসতে হাসতে পারছে না রাস্তায় গড়াগড়ি খেতে। আজকের রাতটা মনে রাখার মতো একটা রাত সবার। জীবনে ভুলবে না আজকের রাতের কথা কেউ। গাড়ি চলছে আপন গতিতে, শান্ত নিরিবিলি রাস্তায় চলছে তাদের বাইক। ব্যস্ত ঢাকা নবাবগঞ্জ শহরের শীতকালে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদের শরীরে। হঠাৎ তাই ফাঁকা রাস্তায় বাইক চালাতে চালাতে মজা করে গিয়ে উঠল, আজব শহর ঢাকা, ঘোরা প্রেমের চাকা, যদি না থাকে পকেটে টাকা। তাইবের গান শুনে মাহিরও তালে তাল মেলালো। আজব শহর ঢাকা, ঘুরে না প্রেমের চাকা, যদি না থাকে পকেটে টাকা। মাহিরের বলা শেষ হতেই আবির গেয়ে উঠল, আজ আমি নই একা, পেয়েছি তোর দেখা, শ্বশুরের মন মজাইয়া। তারপর সাফন গেয়ে উঠল, দুজনে মিলে চলো যাই পালাইয়া, পীড়িতের খেতায় আগুন দিছিলা জ্বালাইয়া। তারপর আবার লাবিব গেয়ে উঠল, আরে দুজনে মিলে চল যাই পালাইয়া, পীড়িতের খাতায় আগুন দিছি জ্বালাইয়া। লাবিবের শেষ হতেই ফারিয়া গেয়ে উঠল, আজব শহর ঢাকা, ঘুরে না প্রেমের চাকা, যদি না থাকে পকেটে টাকা। ফারিয়ার শেষ হতেই হাফসা গেয়ে উঠল, আজ আমি নই একা, পেয়েছি তোমার দেখা, যাব না তোমায় ছাড়িয়া। হাফসার শেষ হতেই লামহা গেয়ে উঠল, দুজনে মিলে চলো যাই পালাইয়া, পীড়িতের খাতায় আগুন দিছি জ্বালাইয়া। লামহার শেষ হতেই হামিদা বলে উঠল,
দুজনে মিলে চলো যাই পালাইয়া। হামিদার শেষ হতেই ছবি গেয়ে উঠল। পিরিতির খেতায় আগুন দিছি জ্বালাইয়া। এবার আরিফ গেয়ে উঠল। ফিরিতের কেতাই জ্বলেছে প্রেমের আগুন, তোরে কাছে ফাইয়া বেড়েছে দ্বিগুণ। আরিফের শেষ হতেই আয়না গেয়ে উঠল। জড়িয়ে রাখো তোমার বুকে ধরে, কখনো যাব না আর বাবার ঘরে। আয়নার শেষ হতেই আবারও আরিফ গেয়ে উঠল। বলিস না বুড়ার কথা, এ জীবন তেজপাতা হইছে ওই বুড়ার লাগিয়া। এবার শুভ্র হালকা হেসে গেয়ে উঠল। আজব শহর ঢাকা, ঘুরে না প্রেমের চাকা, যদি না থাকে পকেটে টাকা। শুভ্রর শেষ হতেই লামিয়া তোয়াকে ধরে গেয়ে উঠল। আজ আমি নই একা পেয়েছি তোর দেখা শ্বশুরের মন মজাইয়া। তারপর সবাই একসাথে মিলিয়ে গেয়ে উঠল। দুজনে মিলে চলো যাই পালাইয়া, পীড়িতের খেতায় আগুন দিছি জ্বালাইয়া। আরে দুজনে মিলে চলো যাই পালাইয়া, পীড়িতের খেতায় আগুন দিছি জ্বালাইয়া। বেশ উল্লাস করে বাড়ি ফিরল সবাই। কিছুদিন ধরেই ডাকাতের উৎপাত বেড়েছে, জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে। এ নিয়ে প্রতিটি মহলায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সবাই বেশ ভয়ে ভয়ে আছে। হলরুমের সোফায় চিন্তিত হয়ে বসে আছে আনিসুল সাহেব, তার পাশে বসে আছে হামিদ, হাসিম, আজমির সাহেব। রান্নাঘর থেকে রাশেদা বেগম ট্রেতে করে চা নিয়ে এলো 4 ভাইয়ের জন্য। রাশেদা বেগম চায়ের কাপ সবার দিকে এগিয়ে দিতে দিতে স্বামীর দিকে তাকালো। আনিসুল সাহেবকে চিন্তিত দেখে রাশেদা বেগম চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ লাগছে? এমন চিন্তিত লাগছে কেন আপনাকে? রাশেদা বেগমের কথায় আনিসুল সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে মলিন হাসলো। ভাগ্যক্রমে এমন একটা বউ পেয়েছে, তার মুখ দেখলেই তার স্ত্রী বোঝা যায় সব কিছু। তার কখন কি লাগবে না লাগবে, তার ভালো মন্দ, তার পছন্দের অপছন্দের সব কিছু দেখে শুনে রাখে তিনি। এমন স্ত্রী পেতে ভাগ্য লাগে ভেবেই স্বস্তি বোধ করল। আনিসুল সাহেবকে চোখ দেখে রাশেদা বেগম আবারও প্রশ্ন করতে আনিসুল সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমার কিছু হয়নি রাশেদা। তাহলে মুখ এইরকম লাগছে কেন আপনার? সত্যি করে বলুন। আনিসুল সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আশেপাশের অবস্থা ভালো নেই, দেখছো না কিছুদিন ধরে ডাকাতের উৎপাত বেড়েই চলেছে। আপনি এসব নিয়ে কেন ভাবছেন? কিছু হবে না, আল্লাহ ভরসা। আপনি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না। আপনি ভুলে যাবেন না এই সংসারের মাথা আপনি। আল্লাহ না করুক আপনার যদি কিছু হয়ে যায় তখন আমাদের সবার কি হবে? আর আপনি নিজের কথা না ভাবলে অন্তত আমাদের কথা ভাবুন। আপনাকে ছাড়া আমরা থাকতে পারবো না, বিশেষ করে আমি। তাই বলছি অযথা চিন্তা করে নিজের ক্ষতি করবেন না। বলেই ট্রে নিয়ে চলে গেল রান্নাঘরে। আনিসুল সাহেব স্ত্রীর যাওয়ার পানে চেয়ে ভাইদের দিকে তাকিয়ে বলল, দেখলি কি বলে গেল? আজমির সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বড় ভাবি কিন্তু ভুল কিছু বলেনি বড় ভাই। আজমির সাহেবের কথাই হামিদ আর হাসিম সাহেবও মাথা নাড়িয়ে বলল, বাবির সাথে আমরাও একমত। ভাইদের কথা শুনে আনিসুল সাহেব হেসে বলল, সবাইকে তো একদিন যেতেই হবে, কেউ আগে কেউ পরে, তবে আমাকে ছাড়া তো তোদের বাঁচা শিখতে হবে, তাই নাকি? আনিসুল সাহেবের কথাই 3 ভাই চা খাওয়া রেখে গম্ভীর দৃষ্টিতে তাকালো বড় ভাইয়ের দিকে। হামিদ সাহেব মুখটা গম্ভীর করে বলল, খবরদার বড় ভাই, এসব কথা কখনো বলবেন না। কখনো যেন আপনার মুখে এসব কথা না শুনি। আপনার আগে আমার মৃত্যু হোক। হামিদ সাহেবের কথা শুনে হাসিম সাহেব এবার গম্ভীর গলায় বলে উঠল, হাসিম সাহেবের কথা শুনে আজমির সাহেব বলল, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, আপনারা কি শুরু করেছেন এইসব সকাল সকাল? আল্লাহ জানে আমার আয়ু আপনাদের দিয়ে দেয়, আমি সব সময় এই দোয়া করি। আর যদি মৃত্যু আসতে হয় তাহলে বাসার
সবার আগে আমার মৃত্যু আসুক, তবুও যেন আমার পরিবারের কারো কিছু না হয়। তিন ভাইয়ের কথা শুনে আনিসুল সাহেব তাদের দিকে তাকিয়ে আছেন। ছোট্ট থেকে চার ভাই গলায় গলায়, কখনো ঝগড়া বিচ্ছেদ হয়নি। ভাইয়েরা একে অপরের যান তারা। এক ভাই আরেক ভাইকে বাঁচাতে যান পর্যন্ত কোরবান করে দিতে পারে। তাদের ভাইদের সম্পর্কের মতোই মজবুত তাদের ছেলে মেয়েদের সম্পর্ক। আর তাদের গিন্নিদের কথা তো বাদই দিলাম, চারজা হলো বেস্ট ফ্রেন্ড। কখনো ঝগড়া বিবাদ করেনি কোনোদিন, কেউ কাউকে কোনোদিন হিংসে করেনি। সবসময় বোনদের মতো মিলেমিশে থাকে তারা। হামিদ, হাসিম, আজমির সাহেব এক কথা দু কথা নিয়ে তর্কাতর্কি করছে বাচ্চাদের মতো। আনিসুল সাহেব তা দেখে হেসে উঠল। কি শুরু করছিস তোরা? থাম বলছি, বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? বড় ভাইয়ের কথাই ঝগড়া থামিয়ে দিল তিনজন। একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। আনিসুল সাহেব তা দেখে হো হো করে হেসে উঠল। ভাইদের এই ঝগড়া যদি আজ ডাকাত দলের চারজন দেখত, তাহলে আজ তিনজনকেই পচাতো। তবে আজ এত বেলা হয়ে গেল, কাউকে দেখছে না কেন ভেবেই ভাইদের দিকে তাকালো। প্লেটে একটা বিস্কুট পড়ে আছে, তার দিকে তাকিয়ে আছে হামিদ, হাসিম, আজমির সাহেব। এই একটা বিস্কুট কার আগে কে নিবে সেটা নিয়ে যুদ্ধ করছে তারা। হঠাৎ করে আজমির সাহেব চিৎকার করে উঠল। তা শুনে আনিসুল, হামিদ, হাসিম ভড়কে গেল। তারা কিছু বুঝে ওঠার আগেই আজমির সাহেব প্লেট থেকে ছো মেরে বিস্কুট নিয়ে দৌড় দিল। তা দেখে হামিদ আর হাসিম সাহেবও ছুটে গেল তার পিছু। দৌড়াতে দৌড়াতে বলল হাসিম সাহেব, করলে করেছি, কিন্তু আমি আগে নিয়েছি, তাই এই বিস্কুট আমার। হাসতে হাসতে বলে উঠল আজমির সাহেব, তোকে শুধু হাতের কাছে পাই আজমির, তারপর তোর চিটিং আমি বের করব। দৌড়াতে দৌড়াতে ঝাঁঝালো কণ্ঠে বলল হামিদ সাহেব, মেজো ভাই আগে ধরে দেখান, তারপর দেখা যাবে। বলেই পুরো বিস্কুট মুখে পড়ে নিল। তা দেখে হাসিম আর হামিদ সাহেব রেগে গিয়ে দৌড়াতে লাগলো আজমির সাহেবের পিছু। আজকে তাকে ধরতে পারলে ইচ্ছে মতো দিব, এতে কোনো ভুল নেই। ওইদিকে আনিসুল সাহেব উচ্চ স্বরে হাসতে ভাইদের দেখে। চারজা রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছে আর হাসছে ভাইদের খুনসুটি ঝগড়া। বেলা গড়িয়ে দুপুর। আজ বাড়িতে কোনো হট্টগোল নেই, সব কেমন স্তব্ধ হয়ে আছে চারদিক। কারণ আজকে বাড়ির সব হট্টগোল করার মানুষ যার যার নিজেদের রুমে ঘুমিয়ে আছে। আর ঘুমাবে নাই বা কেন? কাল সবাই রাত 3টায় বাড়িতে এসেছে। সারা রাত রাস্তায় ছেলেরা সবাই বাইক চালিয়ে ক্লান্ত, তাই আজকে সব মরার মতো পড়ে আছে বিছানায়। শুভ্র ভাই, ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি আপনাকে। শুভ্র মুচকি হেসে লামিয়ার দিকে তাকালো। নাকটা লাল টুকটুকে হয়ে আছে, নিভু নিভু চোখে তাকিয়ে আছে তার দিকে। শুভ্র ধীর কণ্ঠে বলল, আমিও। আপনি যাবেন না তো আমাকে ছেড়ে? কোনোদিনও না। সত্যি? সত্যি। আর যদি চলে যান তখন? যাব না। আপনি কি আমাকে ভালোবাসেন না? নিজের চেয়েও বেশি। তাহলে ওই মিলি? লামিয়ার মুখের কথা শুভ্র টেনে বলল, কেউ না। তাহলে বারবার আপনাকে কেন ও আপনার সাথে এমন করে? আমার ভালো লাগে না এসব। তুই ব্যতীত অন্য কেউ নেই আমার মনে। ওই মিলিকে ইচ্ছে করে চুল টেনে ছিঁড়ে দিতে। ছেড়ে দে, সমস্যা নেই। সত্যি? শুভ্রর কথা শুনে লামিয়ার মুখে হাসি ফুটল। শুভ্রর গলা জড়িয়ে ধরে বলল, আপনাকে অনেক ভালোবাসি শুভ্র ভাই। শুভ্র লামিয়ার কোমর জড়িয়ে গলায় মুখ গুজে ফিসফিস করে বলল, আমিও তোকে অনেক 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 ভালোবাসি ভ্রমর। শুভ্রের কথা শুনে লামিয়া খিলখিল করে হেসে উঠল। শুভ্রকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে বলল, দেখি কেমন ভালোবাসেন, প্রমাণ দেখান। শুভ্র না শুনে ভ্রু কুচকে বলল, কি প্রমাণ চাস? লামিয়া হেলে তুলে এক পা দুপা পিছিয়ে যেতে যেতে বলল, পারলে ধরে দেখান। বলেই দৌড় দিল। এলোমেলো পায়ে হেলে দুলে দৌড়াচ্ছে লামিয়া। শুভ্র লামিয়ার বাচ্চামি দেখে হেসে বলল, যদি নিজের জীবন দিয়ে প্রমাণ করতে হয় তোকে ভালোবাসি, তাহলে আমি হাসতে হাসতে নিজের জীবন দিতেও রাজি আছি ভ্রমর। বলেই লামিয়ার পিছু দৌড়াতে লাগলো। লামিয়া তা দেখে খিলখিল করে হাসছে।
দৌড়াতে দৌড়াতে পিছনে ঘুরে তাকিয়ে দেখলো শুভ্র তার বেশ পিছনে পড়ে আছে। তা দেখে লামিয়া হেসে সামনের দিকে তাকিয়ে দৌড়াতে যাবে, তার আগে হঠাৎ করে একটা বুলেট লামিয়ার মাথায় এসে লাগতে লামিয়া মাটিতে লুটিয়ে পড়ল। শুভ্র তা দেখে স্তব্ধ হয়ে গেল। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে লামিয়া, মাথা থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। শুভ্র আর কিছু না ভেবে চিৎকার করে উঠল। চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখল চারদিকে দিনের আলো। শুভ্র শোয়া থেকে উঠে বসল, জোরে জোরে হাঁপাচ্ছে সে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দ্রুত পাশ থেকে পানির গ্লাস তুলে ঠকঠক করে খেলো। ভীষণ ভয় পেয়েছে সে, ভয়ে শরীর কাঁপছে তার। এই শীতের মধ্যেও শরীর ঘেমে উঠেছে। এটা একটা দুঃস্বপ্ন ছিল তাহলে। স্বপ্নের কথা মনে পড়তেই শিউরে উঠল শুভ্র। হাত বাড়িয়ে পাশ থেকে মোবাইল হাতে তুলে দেখল 4টা বেজে গিয়েছে। তা দেখে শুভ্র দীর্ঘশ্বাস ফেলে জামাকাপড় নিয়ে বাথরুমে চলে গেল। ঘুমের ঘরে আষ্টেপৃষ্ঠে কেউ জড়িয়ে ধরে আছে অনুভব করতেই বিরক্ত হয়ে কপাল কুঁচকে ফেলল। পিটপিট করে চোখ খুলতেই দেখল তোয়া লামিয়ার বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। চারপাশে তাকে ঘড়ির দিকে চোখ রাখতেই দেখল 4টা বেজে 30 মিনিট। সময় দেখে লামিয়া শোয়া থেকে উঠে বসতে চাইল, কিন্তু পারল না। তোয়া তাকে বেশ ভালো করেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। লামিয়া এবার চোখ ছোট ছোট চোখ করে তোয়ার দিকে দৃষ্টি ফেল। মেয়েটা দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর। গাল দুটো টমেটোর মতো গোল গোল, লাল টুকটুকে গোল গোল চোখ, ফর্সা নাদুস নুদুস মিষ্টি একটা মেয়ে। ঘুমন্ত তোয়াকে কি সুন্দর লাগছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে। কে বলবে এই মেয়ে পাক্কা বুড়ি? এখন দেখে মনে হচ্ছে এই মেয়ে ভাজা মাছটা উল্টিও খেতে জানে না। ভেবে লামিয়া হালকা হেসে তোয়াকে সরিয়ে দিয়ে তার গায়ে চাদর টেনে দিয়ে চলে গেল ফ্রেশ হতে। নামাজ শেষ করে দুহাত পিছনে রেখে কিছু ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছে শফিকুল সাহেব। হঠাৎ অসাবধানতায় কারের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই নিজেকে সামলে দাঁড়ালেন তিনি। ভ্রুকুচকে সামনে তাকাতেই দেখল তার সমান বয়সী একজন ভদ্রমহিলা রাস্তায় পড়ে আছে। গায়ে তার অফ হোয়াইট রঙের শাড়ি। ঘোমটার কারণে ভদ্রমহিলার মুখ দেখা যাচ্ছে না, তবে ভদ্রমহিলা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তা বুঝতে বাকি নেই তার। শফিকুল সাহেব চিন্তিত গলায় বলল, আপনার বেশি লাগেনি তো? শফিকুল সাহেবের কথা শুনে ভদ্রমহিলাটি রেগে গিয়ে বলল, বলতে বলতে মাথা তুলে তাকালো ভদ্রমহিলাটি। শফিকুল খান ভদ্রমহিলাটির কথা শুনে রেগে কিছু বলার জন্য প্রস্তুত হতেই ভদ্রমহিলার মুখ থেকে বিস্ফোরিত চোখে তাকালো ভদ্রমহিলার দিকে। অপরদিকে ভদ্রমহিলাটাও সেমভাবে তাকিয়ে আছে শফিকুল সাহেবের দিকে। সময়টা সন্ধ্যা 6টা। বড় চাচি, মেঝো চাচি, সেজু চাচি, ছোট চাচি, কোথায় তোমরা? রাশেদা বেগম রান্নাঘর থেকে জবাব দিল, এই তো এখানে, আমরা এখানে আয়। রাশেদা বেগম কথা শুনে শারমিন রান্নাঘরে গেল। বড় চাচি, তোমরা কি করছো? রাতে রান্না করছি আম্মা। মিষ্টি হেসে শারমিনের প্রশ্নে রাশেদা বেগম তা দেখে শারমিনও হেসে বলল, দেখো মা তোমাদের সবার জন্য কি পাঠিয়েছে। লতিফা বেগম রান্না করতে করতে বলল, কি পাঠিয়েছে? গরম গরম সিঙ্গারা পাঠিয়েছে মেঝো চাচি। রাশেদা বেগম কিছু বলার আগে উপর রুম থেকে রাশেদের গলা ভেসে আসলো, মা চা দিয়ে যাও। ছেলের কথা শুনে রাশেদা বেগম কপাল কুঁচকে বলল, জমিদারের বাচ্চা, এখন ওঠার সময় হয়েছে তাদের। আহা, এমন করছেন কেন বড় ভাবি? একদিনই তো ঘুমিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাশেদা বেগমের কথাই বলে উঠল তাহমিনা। আজকে সবগুলো এতক্ষণ ঘুমিয়েছে দেখে তো আজকে মনে হচ্ছে এই বাড়ির একটা মানুষও নেই। কেমন স্তব্ধ হয়ে আছে চারপাশ। ঠিক বলেছিস, তবে কেমন জানি ভালো লাগছে না, এই শান্ত নিলিবিলি। মনিরা আর রাশেদা বেগমের কথাই শারমিন ফিক করে হেসে বলল, ঠিক বলছো বড় চাচি, ওদের হট্টগোল ছাড়া একটু ভালো লাগে না। টুকটাক কথা বলতে বলতে হাসতে লাগলো তারা। তখনই এবারও রাশেদ ডেকে উঠল, মা এতক্ষণ লাগে তোমার চা দিতে? রাশেদা বেগম রাগ দেখিয়ে বলল, এখন তো কাজের মধ্যে, কিভাবে দিয়ে আসবে ওকে চা?
সব সময় কাজের মধ্যে এটা ওটা আবদার করে বসে। রাশেদা বেগমের কথা শুনে শারমিন বলল, বড় চাচি, তোমার কষ্ট করতে হবে না, তুমি চা করে দাও, আমি দিয়ে আসছি। শারমিনের কথাই রাশেদা বেগম মাথা নাড়িয়ে চা বানাতে লাগলো।